আসসালামু আলাইকুম, শুভ সকাল। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে জড়িত আমাদের ফ্যামিলিতে স্বাগতম। এটা আমার প্রথম ভিডিও, এখানে ভুল হলে আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার জন্য। আজকে আমরা কথা বলবো কম বাজেটে কিভাবে সিলেট ভ্রমণ করা যায়। কাহিনীর প্রথম থেকে আপনাদেরকে বুঝাই বলি। হঠাৎ একদিন আমার কাজিন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। সে বলে সে সিলেট ভ্রমণে যাবে। তখন আমাকে জিজ্ঞাসা করে আমি কি সিলেট ভ্রমণে যাব কিনা। তখন আমি জিজ্ঞাসা করলাম কিভাবে যাইতেছে সিলেটে এবং কত দিনের ট্যুর হবে এটা। সে বলল এটা ডে ট্যুর হবে। তখন আমি তারে আরেকটা কথা জিজ্ঞাসা করছি, ডে ট্যুরের মধ্যে কোন কোন জায়গা ঘুরানো হবে আমাদেরকে। সে বলল প্রথম স্থান মালিনী চড়া চা বাগান, দ্বিতীয় স্থান হচ্ছে বোলাগঞ্জ সাদা পাথর, তৃতীয় স্থান হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্ট, চতুর্থ স্থান হচ্ছে হযরত শাহজালাল মাজার। মোটামুটি এইসব জায়গা ডে ট্যুর কভার করার চেষ্টা করবে। সে বলল এটা একটা ফেসবুক পেজ অর্গানাইজ করে ট্যুরটা। তখন আমার কাজিন বলে যে তাদের ফেসবুক পেজে গিয়ে সিলেটের প্যাকেজটা দেখার জন্য। প্যাকেজটা দেখার পর আমি তো অবাক হয়ে গেলাম, এত কম টাকা সিলেট ভ্রমণ। তখন আমি মনে মনে ভাবতেছি গিয়ে দেখি সত্যি কিনা। তখন আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার কাজিনকে বলি যে তাদের সাথে বুকিং দেওয়ার জন্য। এক সপ্তাহ পর ট্যুরের উদ্দেশ্যে আমি ঢাকা রওনা দিয়েছি। আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে, আর এখন বাজতেছে 11:43। আমার 12টার মধ্যে ওইখানে যেয়ে পৌঁছাইতে হবে, কারণ হচ্ছে 12টার বাস ধরতে হবে আমাকে। তো আর বাকি কথা হচ্ছে বাসে ওঠার পরে। এখন বাসে উঠে গেলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে। এখান থেকে ঢাকা যেতে অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টা লাগে। তো একবারে ঢাকা গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। উঠে গেলাম শহর ঢাকা শহর। আমি এখন অবস্থান করতেছি যাত্রাবাড়িতে। আমি ওভারব্রিজের আগে নেমে গেলাম। তো ওইখান থেকে হাঁটতে হাঁটতে চৌরাস্তায় চলে আসলাম। আসার পরে এখানে ছোটো ছোটো অনেক মিনি বাস আছে। তার ভিতরে শাহবাদর নামে একটা মিনি বাস আছে, ওইটা বাবুবাজার পর্যন্ত যায়। তো উঠে গেলাম ওইটার ভিতরে। ওইদিকে এগুলোর ভিতরে তো সিট পাওয়া মুশকিল, কখনো দাঁড়ায় যেতে হয়, কখনো আবার বসে যেতে হয়। ওই সময় কিন্তু ফাঁকা ছিল আমি যখন উঠছি, তো সিটে বসে গেলাম। তারপরে আর থেকে সম্ভবত 20 টাকা ভাড়া নিছে। আর সম্ভবত 5-10 কিলোমিটার কম হবে না। যাই হোক, প্রায় 20 থেকে আধা ঘন্টা আমার সময় লাগছে। আর আমি আমার কাজিনকে বললাম যে আমি জায়গাটা চিনি না, আমার রিসিভ করার জন্য তুমি আসো। তো ও বাবুবাজারে যেখানে বাস স্টপ দূর, এই যে বাসগুলো থামে ওইখানে দাঁড়ায় আছে। তো আমিও গিয়ে পৌঁছালাম। তারপরে ওর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে ওকে বললাম যে আমার কিছু টুকটাক শপিং করতে হবে। যেহেতু ট্রাভেলে বেরিয়েছি তখন তো আপনার টুকটাক শপিং করা লাগে। তো যখন আমরা মার্কেটের দিকে যাইব তখন আপনার আজান দিয়ে দিছে মাগরিবের। তো বিশেষ করে আমরা শপিং করার জন্য বেরিয়ে পড়লাম। তারপরে আমার
একটা ছোট্ট একটা ব্যাগের প্রয়োজন ছিল, আমি ব্যাগটা নিয়ে নিলাম। তারপরে অনেকগুলো ছোট ছোট জিনিস নিয়ে নিলাম, আমিও নিলাম, ও নিল। যেহেতু আমার কাজিন আমার সাথে যেতেছে, ওরও কিছু প্রয়োজন ছিল শপিংয়ের, আমার তো ছিল। তারপরে ওরে বললাম যে আমার খিদা লাগছে, যে কিছু খাবো। তো তো ও বললো আচ্ছা চলো জিঞ্জিরা ওইখানে একটা মুড়ির দোকান আছে, তোমার আজকে মুড়ি খাওয়াবো। তো আমরা আপনার বাবুবাজার নৌকা ঘাটে চলে আসলাম। আমরা বাবুবাজারের নৌকাঘাট থেকে ওই পারে কেরানীগঞ্জ যাব, তাই একটা ছোট ডিঙি নৌকা নিয়ে নিলাম। এর আগে কখনো আমি নিজে ডিঙি নৌকায় উঠি নাই। ডিঙি নৌকা উঠার পরে এদিক ওদিক দুলতেছে, তাই একটু ভয় ভয় লাগতেছে, মনে হচ্ছে যেন উল্টে যাবে। রাতের বুড়িগঙ্গা নৌকা ভ্রমণের অন্যরকম অভিজ্ঞতা। পৌঁছে গেলাম কেরানীগঞ্জ ঘাটে। একটু হাঁটার পরেই সে বিখ্যাত মুড়ির দোকান পেয়ে গেলাম। সে মুড়ির দোকানের নাম হচ্ছে বিল্লাল ভাইয়ের মুড়ি বক্তা। তারপর আমি আর আমার কাজিন তাদের মেনু দেখছি। তারপর মুড়ি বক্তার অনেকগুলো আইটেম থেকে মুড়ি বক্তা নিয়ে নিলাম, আর আমার কাজিন একটা কলিজার মুড়ি বক্তা নিয়ে নিল। আচ্ছা, এখানে কত টাকার মুড়ি? 30 টাকার। দেখেন 30 টাকার মুড়ি কি হিউজ পরিমাণে আছে। কলিজাটা 10 টাকা। ওই যে কলিজাটা কত নিছে? 10 টাকা। 10 টাকা। পাতি নিছে 40 টাকা নিছে। 40 টাকা আর এটা 30 টাকা। দেখেন কতগুলো মুড়ি। 600 টাকারও আছে। এখানে প্যাকেজ আছে অনেকগুলা, তার ভিতরে আমরা নিছি এটা 30 টাকার। আমার মনে হয় যে হিউজ পরিমাণে এটা একজনে খাইলে না পুরো পেট ভরে দেবে। মজা ছিল, অনেক মজা আছে। খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে কিছুক্ষণ সময় বসলাম। ভালো লাগতেছে, এখানে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। তারপরে আবার উঠে গেলাম নৌকাতে। তারপর নৌকা করে মাস্তানঘাট পৌঁছে গেলাম। ওইখানে আমার কাজিনের বাসা ছিল। কাজিনের বাসায় গিয়ে 2-2.5 ঘন্টা রেস্ট নেওয়ার পরে রাত্রে খাবার খেয়ে আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। তো নৌকা উঠলাম এবং নদী পার করে ওই পারে গেলাম। তারপর একটা অটোরিকশা করে আমরা বুয়েটে 6 নম্বর গেটে চলে গেলাম। ওইখানে আমাদের বাস আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারপরে একটা ছোট্ট কাজ ছিল, সেটা হচ্ছে আমাদের বাসের সিটগুলো একটু এলোমেলো পড়ছে, ওইগুলো শর্ট আউট করতে হবে। তো আমাদের ট্যুরের হোস্টকে ডাকলাম, ওনার সাথে কথা বললাম, উনি এই জিনিসটা সলভ করে দিচ্ছে। আমরা আছি বুয়েটে 6 নম্বর গেটে, আর আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে এখানে, আর চলে আসছে, আরও আগে আসছে। আমরা একটা আসতে লেট করছিলাম। এটা হচ্ছে আমাদের গাড়ি মিতালি, আর কিছুক্ষণ পরে দিয়ে আমাদের গাড়িটা ছাড়বে। তো আমরা উঠে যাই। আর রাত্রে দেখার মতো এখানে দেখানোর মতো কিছুই নেই। তো কালকে সকালে কথা হয়েছে আপনাদের সাথে। তো এই পর্যন্ত। এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি চায়ের দেশ সিলেটে। আর চায়ের বাগানে এখন বাজতেছে সকাল 7টা। এটা দেখেন এই চা বাগান, এটা। আর এটা আমরা সবাই 20 মিনিট সময় পেয়েছি এই যে চা বাগান পুরোটা ঘোরার জন্য। খুব অল্প সময় আমাকে দিয়েছে, কারণ হচ্ছে আমাদের ট্রিপে আরও 3-4টা জায়গা আছে, ওইগুলো কভার করার জন্য। সো আমাদেরকে এটা ট্রিপ কমপ্লিট করার জন্য যে সময়টুকু দিছি ওইটা কভার করতে হবে। সো ওই জন্য একটু তাড়াহুড়া করে করতেছে। আর রাস্তা খুব স্ট্রিপ। ও এখন যে চারদিকে সকালবেলার ভিউ খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের গাড়ি ওইটা, আর আমরা একদম টপ ভিউতে ওঠার চেষ্টা করব। এই টপ থেকে
এর আগে আমি চা বাগান দেখছি দূর থেকে, কিন্তু কাছ থেকে দেখার সুযোগ হয় না। এই প্রথম আমি চা বাগান দেখতেছি একেবারে কাছে এসে। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা আমাদের যারা গ্রুপে আসছে তারা ফটোশ্যুট করতেছে। আর ফটোশ্যুট এখানে টাইমিংটা একদম খুব কম দিছে, ওরা মাত্র 20 মিনিট দিছে। এই 20 মিনিটে কভার করা খুব ডিফিকাল্ট। চারদিকে সকালবেলা মানুষ তেমন নাই, চা বাগানে যারা আছে তারাও নাই। খুবই ভালো লাগতেছে, নীরব নিস্তব্ধ, আমরা ছাড়া আর কারোর দেখা পাইতেছি না এখানে। এখন আমরা চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ভোলাগঞ্জ সাদাপাথর। চারিদিকে বিস্তীর্ণ ফসলের মাঠ, মাঠের পরে হচ্ছে ইন্ডিয়া মেঘালয় রাজ্যের পাহাড়গুলা। ভোলাগঞ্জ সাদাপাথরের এখানে। আর এখান থেকে আমরা একটা রেস্টুরেন্ট বলছে আমাদের হোস্টে, ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ওইখান থেকে আমরা সকালে নাস্তাটা সেরে, এটা হচ্ছে সেই ভোলাগঞ্জ এই যে মাঠ, এখানে সব গাড়ি পার্কিং করা আছে। আর আশেপাশে সবগুলো এখানে পার্কিং আছে। বাইরে আমার থেকে একটু দূরে চলে গেছে। পরে কথা হচ্ছে আপনাদের সাথে একদম ওইখানে। এটা হচ্ছে শাহফরান রেস্টুরেন্ট। আজকে আমরা সকালবেলা এবং দুপুরবেলা এখানে খাবার খাবো। এটা আমাদের জন্য বুকিং দিয়ে দিয়েছে আমাদের হোস্ট। এখানে রেস্টুরেন্টগুলো ম্যাক্সিমাম এরকমই হয়। দেখা যাক ভিতরে গিয়ে খাবারগুলো কেমন হয়। গরম গরম এই যে খিচুড়ি চলে আসছে। খাবারটা টেস্ট করে বলা যাবে যে কী অবস্থা। একটু টেস্ট করে নি খাবারটা। ভালো, এভারেজ বলা যায় খাবারটা। আর এটা আমাদের খিদা লাগার কারণে খাবারটা ভালো লাগছে না, এমনিতেই ভালো হচ্ছে। গরম গরম খাবারটা প্রোভাইড করছে ওরা, যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। যদি এটা তো ওয়ান টাইম দেয়, যদি কেউ যদি আরেকবার কিনে খেতে চান তাহলে এখানে পে করতে হবে 100 টাকার মতো। তো খাবার পরিমাণ ভালো ছিল, আমার থেকে ভালো লাগছে খাবারটা। যাচ্ছি নদীর ঘাটে, ওইখান থেকে আমরা হয়তো আপনার
নৌকা করে ওই পার যাইতে হবে। এগুলো হচ্ছে আপনার মেঘালয়ের পাহাড়গুলা, একটা আমাদের বাংলাদেশে পড়ে নাই, সবগুলো হচ্ছে আপনার ইন্ডিয়াতে পড়ছে। আমাদের এখানে যদি পাহাড়গুলো পড়তো না অনেক ভালো হতো। যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের টিম। ওই সামনে কয়েকজন ভাই আছে, আর এখানে আমাদের কয়েকজন ভাই আছে। আজকে পুরো দিন আমরা ট্রিপ যাদের সাথে করব সবাই একসাথে এখানে আছে। আর এগুলো হচ্ছে নৌকা, ওই পারে আমাদেরকে নিয়ে যাবে, যখন যেখানে সাদা পাথর আছে এখানে আমাদেরকে নিয়ে যাবে। নৌকার কাছাকাছি চলে আসছে এখন। আমাদের নৌকা কোনটা দেখতে হবে, এটাই সম্ভবত আমাদের নৌকা। এটাই সম্ভবত আমাদের নৌকা। আচ্ছা, এখন আমরা নৌকা উঠে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা ছেড়ে দেবে। তো নৌকার এটা হচ্ছে আমাদের টিম, পুরো টিম এখানে আছে, সবাই এখানে আছে, আর আমি তো এখানে। চলুন নদীর আশপাশে সৌন্দর্যটা দেখতে দেখতে আমাদের নৌকা ভ্রমণটা শেষ করি। মোটামুটি ভালো হয়েছিল, বেশিক্ষণ না হলো। আমরা এখন ওই সাদা পাথর এখানে যাইতেছি। এখানে বেশ হাঁটাই লাগে ভালো, এখান থেকে ঘাট থেকে। তো ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে আর হইতেছে বাকি কথা। এখানে আপনারা চাইলে ঘোড়ার রাইড দিতে পারেন, ঘোড়ায় ঘুরে যেতে পারেন, সব ধরনের ব্যবস্থা আছে। হেঁটেই সবাই যাইতেছে, হাঁটতেই ভালো লাগতেছে আমার মনে হয়। হাঁটে হেঁটে যাইতেছি আমরা। আমার টিম মেটেরা সবাই চলে গেছে আগে, পুরো গ্রুপটা চলে গেছে, আমি পিছনে রয়ে গেছি শুধু একমাত্র ভিডিও করার জন্য। হচ্ছে মেঘালয়ের ভিউ। হ্যাঁ, মেঘালয়ের যে সবগুলো পাহাড়ি মেঘালয়ের মধ্যে পড়ছে, আর বাংলাদেশের মধ্যে একটাই পাহাড় পড়েনি, এটা খুবই দুঃখজনক। কাছাকাছি চলে আসছি, কাছাকাছি এখানে পর্যটকের জন্য অনেক ব্যবস্থা আছে, খাবার দাবার, তারপরে বিভিন্ন মেয়েদের সামগ্রিক জিনিসপত্র, তারপরে হচ্ছে সব কিছু আছে এখানে। আর চকলেট, চা পাতা, যা কিছু এখানে চান সবগুলো পাবেন এখানে। ছোটোখাটো এখানে রেস্টুরেন্ট একটু করছে ওরা। আমরা একেবারে কাছাকাছি চলে আসছি। আর ওই যে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার ঘর, এখানটা একদম খালি, চোখে স্পষ্ট দেখা যাইতেছে। আমরা একেবারে সাদা পাথরের এখানে চলে আসছি।
আর খুবই কাছাকাছি পানিতে সব নামতেছে এবং কি এখান থেকে এই যে স্পষ্ট আপনার দেখা যাইতেছে ইন্ডিয়ার ঘরগুলো, বাড়িঘর এখান থেকে, এই যে ওইটা ওই মাথা এখানে ঘর। আর এখানে পানি কীরকম দেখি তো, পানিগুলো ঠান্ডা, ও বেশ ঠান্ডা, কেমনে নামবো, বেশ ঠান্ডা, ঠিক করা। ঠান্ডা, এইটা আপনি দেখেন পানি খুব স্বচ্ছ, কিন্তু আমার সাহস করতেছে না যে পানিতে নামার, এত ঠান্ডা, এত ঠান্ডা পানি। এই পানিতে পরিমাণ বেড়ে গেছে, এইদিকে মনে হয় যাওয়া যাবে না, দাঁড়ানোর কষ্ট। আমি পানিতে হয়তো নামবো না, আমার কাপড় চোপড়গুলো রেখে আসছি, এখনও যাদের কাছে দায়িত্ব দিয়ে আসছি ওরা নিয়ে আসে নাই, আমার মনে সম্ভাবনা খুব কম আমি নেওয়ার। আমি খুব ঠান্ডা, ওইদিকে মানুষ বেশি, ওইদিকে আমার থেকে ভালো লাগতেছে না, একা একা নিরিবিলি এখানে দাঁড়া রাখতে ভালো লাগতেছে। একেবারে সীমানার আশেপাশে চলে আসছি, এখানে দেখলাম যে একটা বিজিবি এসে সবাইকে হুইসেল দিয়ে সরে যেতে বলতেছে। আর ওই একটা পাশে আপনার মসজিদ দেখতেছেন, ওইটা হচ্ছে লাস্ট পুরো বাংলাদেশের মসজিদ। এরপরে তো সবগুলো হচ্ছে ইন্ডিয়ার আলতায় পড়ছে, ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর মানুষ যাইতেছে, বারণ করার পরেও যাইতেছে। এটা হচ্ছে লাস্ট বর্ডার। আমরা কিছুক্ষণ আগে আপনার মসজিদের মাইক থেকে বলে দিল যে মসজিদে কেউ না আসে, কী কারণে বললো, কেন বললো জানি না। আর কিছুক্ষণ পরে বিজেপি আছে আপনার এখানে হুইসেল বাজা যাইতেছে যে সবাই যেন যে আপনার বর্ডার সাইড থেকে একটু সরে দাঁড়ায়, একেবারে তো সীমান্তের কাছাকাছি, তো ওই কারণে যেন বর্ডার সাইডে না দাঁড়ায়। আমার মনে হয় যে আজকে শুক্রবার হিসাবে আপনার অতটা ভিড় নাই, টিমমেট যারা আছে ওরা ওইখানে দাঁড়ায় আছে, ওইখানে কোন জায়গায় দাঁড়ায় আছে, আমি ওদেরকে ফালাইয়ে এদিকে চলে আসছি। এখানে আমরা সময় কাটাচ্ছি রাজারগুল সদর পাথরের এখানে। এখন সময় কাটানোর পরে আমার মনে হয় যে অলমোস্ট 1.5-2 ঘন্টা আমরা এখানে সময় কাটাচ্ছি, ছবি তুলছি, অনেক এনজয় করছি এখানে। তো আমার ভালো লাগছে, আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আজকে শুক্রবার হিসাবে ট্যুরিস্ট অত বেশি নয় বলা যায়, এই যে এত গ্যাদারিং ছিল না, আমরা অনেক ফাঁকা জায়গা পাইছি, ওইখানে যে একটা নিজের মতো করে একটা টাইম স্পেন্ড করতে পারছি। আর জানি না অন্যদিনে আরও কি মানুষ হয় কিনা, আমি জানি না, এই ফার্স্ট টাইম আসছি, আমি এত ভিড় দেখি না, তো হয়তো আর বেশি হইতে পারে। এখন আমরা যাচ্ছি নৌকার ঘাটে, ওইখানে আমাদের ওইখানে বিশেষ করে এই যে পাথরগুলো ছিল না, ওগুলো খুবই পিচ্ছি, যে আপনারা একটু আসলেও হাঁটতে একটু সাবধানে হাঁটবেন, যদি পড়েন তো মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট শিকার হতে পারেন। তা আমি বলবো যে পার্সোনালি এটা যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে অ্যাভয়েড করে বেটার হবে। ঘাটের দিকে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এই যে পাথর তোলার মেশিন, এটা অনেক আগের, মনে হয় যে এটা অকার্য হয়ে গেছে, ওই কারণে এটা এভাবে পড়ে আছে। আর সাদা পাথর থেকে ঘাট পর্যন্ত বেশ দূর, একেবারে কাছে না, বেশ দূর আছে এটা। নৌকার কাছাকাছি চলে আসলাম, তো আমাদের সাথে বাকি আরও 3জন বা 4জন ছিল, ওনাদেরকে খুঁজে পাইতেছি না, তো ওনাদেরকে কল দিতেছি কিন্তু কল ঢুকতেছে না, ওইখানে নেটওয়ার্কের সমস্যা এত বেশি ছিল যেটা বলার বাইরে। তারপরে অনেক খোঁজাখুঁজি পরে ওনাদের একজন পাইছি, পাওয়ার পরে ওনাদেরকে সবাই একসাথে করে আমরা আপনার নৌকার মাঝিকে খুঁজতেছি, নৌকার মাঝিকে কল দিচ্ছে, ওই একই সমস্যা, নেটওয়ার্ক সমস্যা করতেছে, আমরা মাঝিকে পাইতেছি না। তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে আমাদের একজন নৌকার মাঝিকে পাইছে, পাওয়ার পরে আমরা সবাই নৌকাতে উঠে গেলাম। ওঠার পরে আরেকটা
আরেকটা সমস্যা হয়েছে, সেটা আপনাদেরকে বলি নাই। আমার মোবাইল এবং পাওয়ার ব্যাংক দুইটাই চার্জ শেষ হয়ে গেছে, ওই কারণে আমি ভিডিওটা করতে পারিনি ওইখানে। তো তারপরে আমরা নৌকা করে ওই পারে চলে আসলাম। আসার পরে সবাই কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা দুপুরে খাবার শেষ করলাম। দুপুরে খাবার হিসেবে ওরা দিয়েছে ওদেরকে মুরগি মাংস, ডাল, ভর্তা, ভাত। তো খাবার যথেষ্ট ভালো ছিল। খিদেও লাগছে আমাদের। তারপরে আপনার যেহেতু আপনার জুম্মার দিন ছিল, জুম্মার দিন ওই কারণে আমরা সবাই জুম্মার নামাজ পড়তাম গেছি। পাশে দিয়ে একটা মসজিদ ছিল। তারপর নামাজ শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমার মোবাইল তো চার্জ শেষ হয়ে গেছে অনেকটা। তারপরে পাওয়ার ব্যাংকটাকে আমি একটা ওই যে মসজিদে আমরা নামাজ পড়ছি ওইখানে কিছুক্ষণ চার্জ দিলাম। তারপরে চার্জ দেওয়ার পরে আমাদের বাস ছেড়ে দিল রাতারগুলের উদ্দেশ্যে। যখন বাসে উঠে বসলাম তখনই আমার যে পরিমাণে ঘুম আসছে, মানে আসারই কথা। কারণ হচ্ছে সারাদিন যে পরিমাণ টায়ার্ড ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুমাইছি। ঘুমানোর পরে দেখতেছি যে আমরা রাতারকুলে কাছাকাছি চলে আসছি। ওই রাতারকুল আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি এটা একেবারে চিপে, একটা গাড়ি যাইলে আর একটা গাড়ি যাওয়ার ওভারটেক করার কোনো সুযোগ নেই। রাস্তা নামিয়ে গেছে সবাই। আমার পরে একটা আপনার কাঁচা রাস্তা ছিল ওইখানে। তো ওই রাস্তা দিয়ে তো বাস চলা একেবারে সম্ভব না। তো আমাদের হোস্ট বলছে যে ওইখান থেকে আপনার একটা এগুলো কি বলে টমটম বা ইজি বাইক এই ধরনের গাড়ি ছিল, 10 টাকা করে নেবে পার হেড। তো ওইখানে নামিয়ে দিব, হয়তো সম্ভবত 1-2 কিলো বা 3 কিলোর মতন হবে। হেঁটে গেলে একটু সময় যেত, কারণ হচ্ছে আমাদের হাতে কম সময় ছিল। তো ওই কারণে আমরা তাড়াহুড়া করতেছি বা সময় কভারের জন্য গাড়িতে চলে আসলাম। আসার পরে আমরা চলে আসলাম সে রাতারকুল ফরেস্টে। আর এই পাশে আছে নৌকা, আছে ডিঙি নৌকা, আছে ছোটো ছোটো ডিঙি নৌকা। এগুলো করে বনের ভিতরে ঢুকতে হবে। এখন তো রেনি সিজন না, এখন হচ্ছে আপনার উইন্টার, ওই কারণে পানি শুকিয়ে গেছে। এইগুলোর ভিতরে যখন আপনার রেনি সিজন থাকে তখন প্রচুর পরিমাণে পানি থাকে। আমাদের হোস্টের জন্য আমরা অপেক্ষা করতেছি। হোস্ট আসলে তারপরে আমরা আমাদের নৌকা উঠবো, তারপরে আমাদেরকে একটা ট্যুর দিবে। এখন বাজতেছে ঘড়িতে 3:30। আর আমাদের হাতে আছে 1-1.5 ঘন্টা। এই 1-1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে পুরা ট্যুরটা কমপ্লিট করবে। দেখা যাইতেছে যে ওইটা আমার হাত দেখাইতেছে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে রাতারকুল ফরেস্ট। এটা হ্যাঁ পুরোটা এই যে বর্ষার সিজনে এগুলো পুরোটা পানি থাকে। আপনার সবাই এখানে, এটা নৌকার ঘাট সম্ভবত, এখানে সবাই আসে দাঁড়ায়। এখান থেকে আপনারা নৌকা নিয়ে নিতে পারবেন। নৌকা নিয়ে তো ভিতরে আপনারা রাইড দিতে পারবেন। আমি জানি না নৌকার ভাড়া কত, ট্যুরটা প্যাকেজ সিস্টেমে নিছি তো। সো আমি এই ব্যাপারে কোনো ধরনের ধারণা নেই। যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো যে এখানে কত টাকা নিতেছে পার পার্সন করে, এবং একটা বোটে কত উঠতে পারে, সম্পূর্ণ আপনাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, আর তাহলে আমরা আর নৌকা ওঠার পরে আপনাদের সাথে কথা বলতেছি। ডিঙি নৌকার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আর এখানে ডিঙি নৌকা ছাড়া কোনো নৌকা দেখতেছি না। আর ডিঙি নৌকা দিয়ে এগুলা চলাফেরা করে। এখানে সীমিত আকারে জায়গা একটা নৌকা পারানোর জন্য। এই তো দেখেন নৌকা একটা পারাচ্ছে। আমরা সবাই বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতেছি। এগুলোর মধ্যে কিছু পরিচিত, আবার অনেকগুলো অপরিচিত। আমরা সবাই যখন বনের ভিতরে প্রবেশ করতেছি, যত ভিতরের দিকে প্রবেশ করতেছি তত সৌন্দর্যতা বৃদ্ধি পাইতেছে।
আর আমরা আমাদের ইতিমধ্যে ওয়াচ টাওয়ারটা চোখে পড়লো সবার। ওয়াচ টাওয়ারে এখন ওঠা সম্পূর্ণ নিষেধ। এটা হয়তো কোনো সংস্কারের কাজ চলতেছে, তাই এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সাথে সাথে আপনারা জঙ্গলের সৌন্দর্যটা দেখতে থাকুন। যাক, এটা আমাদের নৌকা ভিড়লো এই মাত্র। এই তো আমাদের নৌকা, সবাই নামতেছে। জঙ্গলের মধ্যে এখানে সবাই গিয়েছিল দিয়ে ছবি তুলতেছে, আর আশেপাশে জঙ্গল, আর এখানে সবাই নৌকা ভিড়ায়। এখানে নৌকা দিয়ে সবাইকে এখানে নামিয়ে দিয়ে তারপরে একটু জঙ্গল আছে, এখানে একটু জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে সবাই হাঁটে আর হেঁটে হেঁটে ছবি তুলতে পারে। ছবিগুলো ওভারঅল আমার মতে খুব সুন্দর আসে যদি তুলতে পারে। এই তো এইটাই জঙ্গল। জাস্ট আমার মনে হয় যে আমার চশমা লাগানোর কারণে ফিল্টারিং হয়ে গেছে যে আশেপাশে। কাকা উগান্ডা দিয়ে আসুন, উগান্ডা দিয়ে। কি আমার জঙ্গল? হ্যাঁ ভাই, রেল ফরেস্ট দেখা যাইতেছে পানি খাইছিল। এই খাঁচার ভিতরে কি থাকে? টাকা, ময়লা। আমরা এক নৌকা আর এক নৌকা লোকজনদের সাথে আমরা মজা নিতেছি। আমরা সবাই একে অপরের সাথে মজা করতেছি। কিছু মজার মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি বা শেয়ার করার চেষ্টা করতেছি। নৌকা থেকে নেমে পড়লাম, আর এখন আমরা সামনে একটা অটো নিয়ে আমাদের বাস যেখানে আছে ওইখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে একটা ছোট্ট মসজিদ থাকতে পারে, ওইখানে আমরা আসর নামাজ তো পড়তে পারি নাই এখানে যাওয়ার কারণে। আসর নামাজ আর মাগরিব নামাজ শেষ করে আমরা ইনশাআল্লাহ শাহজালাল মাজারের দিকে রওনা দিব। তো হয়তো আপনাদের সাথে আর শাহজালাল মাজারে যেয়ে কথা হইতেছে, এখানে আর কথা বলা সম্ভব না। আর রাত্রিবেলা কি দেখাবো, সব তো অন্ধকার, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, দেখতেছেন আপনারা। শাহজালাল মাজারের দিকে যেতেছি, এটা হচ্ছে হজরত শাহজালাল মাজারের রাস্তা। আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাইতেছি। আমি এর আগে 2019 সালে আসছিলাম
কিন্তু আরেকটা ফার্স্ট গিয়ে এসেছি, এটা আমার পরিচিত না, অপরিচিত। তো আমি চিনি না, তবে আমার কিছু ভাই আছে সামনে, আমরা ভিতরে প্রবেশ করতে যাই না, ভিডিও করতে দেয় কিনা বা ছবি তুলতে কিনা আমি জানি না, এই ব্যাপারে কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা। সবাই নামাজ পড়ে মেন সিঁড়ি মাছ দেখার জন্য ওইদিকে যাচ্ছে। মাছ কই আছে? কিছুই নেই এখন। কিছুই দেখা যাচ্ছে না। কবুতরগুলো আমরা দেখতে পাচ্ছি, কবুতরগুলো হ্যাঁ। নিজ নিজ বাসস্থানের মধ্যে প্রদর্শন করেছে। তাদেরকে খাবার দিলে হয়তো কবুতর আসতে পারে, আবার নাও আসতে পারে। কিন্তু আমরা মাছ দেখতে পারবো, কিন্তু ক্যামেরার মধ্যে সেটা নাও দেখে যাবে। হ্যাঁ, সেটা সম্ভাবনা খুব কম। আচ্ছা দেখি, আমরা ট্রাই করি, দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাইতেছে না মাছ। এটা একটা গেট, এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে। সে আপনার কবুতরের জন্য একটা ঘর তৈরি করছে ওরা, কি সুন্দর করে। এটা হচ্ছে মেইন ফটক, এটা হচ্ছে মেইন গেট, এখান দিয়ে সবাই প্রবেশ করে। আমরা তো আসছি আর একটা সাইড দিয়ে, ভিতরে একটা গলির মতো করে এখান দিয়ে আসছি। আর কোনটা আমি এখন ঠিক মতো জানি না, আমি এর আগে আসছি, জাস্ট নামাজ পড়ছি, কিছুক্ষণ অবস্থান করছি, চলে গেছে। এটা হচ্ছে শাহজালাল মেইন গেট, মাজারের মেইন সড়ক বা প্রধান সড়কের শাহজালাল মাজারের মেইন গেট। এখানে আপনার বিভিন্ন হোটেল, মোটেল, তারপরে হচ্ছে বিভিন্ন দোকান আছে, আপনার খাবারের হোটেল তো আছে, থাকার হোটেলও আছে, সব ধরনের আপনারা এই রাস্তায় পেয়ে যাবেন। আর এখান থেকে গাড়ি করে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এখানে গাড়ি সর্বক্ষণ থাকে, তো আপনারা চাইলে এখান থেকে গাড়িতে যেতে পারেন। দেখি পুরো রাস্তাটাই এরকম হোটেল, মোটেল, রেস্টুরেন্ট নিয়ে ভরপুর। আমি একটু ঘুরে ঘুরে দেখি কি কি আছে এখানে। আমার ট্রিমদেরকে রেখে আমি এখানে হাঁটতে বাইরেছি, কারণ হচ্ছে ওরা এখানে কবর জিয়ারত করবে হযরত শাহজালালের। আমি এর আগে করি, এইখানে আমি করতেছি না। তারপর আমরা সবাই হযরত শাহজালাল মাজারের পাশে একটা হোটেলে গিয়ে নাস্তা করলাম। নাস্তা করার আমাদের হোস্ট বলে দিয়েছে আমাদের 9:30-এ গাড়িতে ওঠার জন্য। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। উঠার পরে কিছুক্ষণ পরে দিয়ে আমাদের হোস্ট এসে আমাদের থেকে ফিডব্যাক জানতে চাইলো। সো আমরা আমাদের মতামত দিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম ঢাকাতে। ঢাকাতে পৌঁছে যাওয়ার পরে সবাই সবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। একটা কথা আপনাদেরকে বলা হয় নাই, সেটা ট্যুরের মধ্যে আমি বলতে পারতাম, কিন্তু আমি ওই ধরনের কোনো তথ্য পাই নাই, তাই বলতে পারিনি। এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে, আমি বলে দিচ্ছি। সেটি আপনারা সুনামগঞ্জ সাদা পাতার যে আছে, ওইখানে আপনার বোট ভাড়া নিবে 8 টাকা। ওইটার ভিতরে সম্ভবত 7 থেকে 8 জন মানুষ বুঝতে পারে ইজিলি। আর হচ্ছে রাতারকুল সোয়া ফরেস্ট, ওইটার বোর্ড নিবে 700 টাকা। ওটার ভিতরে 6 থেকে 7 জন বসা যায়। তো যারা আপনারা ট্যুর অর্গানাইজার সাথে আসবেন না, তারা আপনারা আমার এই ছোট্ট তথ্য আপনারা পেতে পারেন। সে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। ও যাওয়ার আগে আপনারা যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখতেছেন, তো আমার ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং ফলো করুন। আর যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকার চেষ্টা করুন। আর আপনারা ট্যুর যারা অর্গানাইজ করছে তাদের ব্যাপারে কিছু বলতে চাই। হ্যাঁ, তারা যে ট্যুর অর্গানাইজ করছে এবং ফেসবুকে পোস্ট দিছে, যে আমরা ফেসবুকে পোস্ট দেওয়ার যেগুলো লিখছে তারা পোস্টের মাধ্যমে, আমার মতে সবগুলা মোটামুটি তারা ফুলফিল করতে পারছে। এবং কি তারা যে কমিটমেন্ট দিল, কমিটমেন্ট রক্ষা করতে পারছে সব কিছু। তো এই জন্য আমার খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে তাদের সাথে একবার হলো আপনারা ঘুরতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এই ভিডিও শেষ করতেছি এখানে।